একটি পোস্টে একটি লাইক কমেন্টের মধ্যে যদি রাষ্ট্রীয় অবস্থান প্রকাশ পায় তাহলে রাষ্ট্রের মর্যাদা কতটা ঠুনকো হয়ে পড়েছে সেটি কিন্তু একটি প্রশ্ন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মতো ইস্যুতে কোনো দেশের সরকার, বিশেষ করে এমন একজন ব্যক্তি যিনি আবার আইন উপদেষ্টা, তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারেন তা একবার ভাবলে আসলে যে কোনো সুস্থ বিবেক বা মস্তিষ্ক শিউরে উঠবে। আইন উপদেষ্টার এই বক্তব্য শুধু রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ নয়, এটি একটি গভীর কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব থেকে এবং এ প্রশ্ন উঠতে বাধ্য তিনি এবং তার সরকার হয়তো প্রয়োজনে এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়দাতা হবেন যদি প্রয়োজন পড়ে। যে ব্যক্তি একদিকে আইনের শিক্ষক, অন্যদিকে সরকারের উপদেষ্টা, তিনি যদি তথ্য প্রমাণ ছাড়া এমন বক্তব্য দিয়ে দেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেন তাহলে প্রশ্ন করতেই হবে এই লোকটি এখনো পদে আছেন কেন। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে শুরু করছি। কাশ্মীর উপত্যকায় যখন ভারতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের উপর হামলা চলছে, পুরো উপমহাদেশ সহ গোটা বিশ্ব যখন শোক এবং উদ্বেগে স্তব্ধ, তখন বাংলাদেশের এক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট শেয়ার করলেন এবং ওই পোস্টে তিনি লিখলেন, কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন, যেখানে কাশ্মীর হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র-কে দায়ী করা হয়েছে। এই পোস্টের সত্য বা তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই না করেই তিনি মন্তব্য করেছেন, কেউ কি একে ভারত সরকারের নাটক বললে কি খুব ভুল বলবে? একটি দেশের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তি যদি এতটাই অবিবেচক হন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রতিবেশী দেশের সরকারকে দায়ী করে, তবে তা কেবল দায়িত্বহীনতা নয়, বরং কূটনৈতিক আত্মহননের নামান্তর। ভারতের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীর বিরুদ্ধে এমন মন্তব্য কেবল দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না, বরং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং কূটনৈতিক ভারসাম্য তাকে একেবারে দেউলিয়া করে দেয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বহুদিন ধরে ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। সেই নীতিকে পাশ কাটিয়ে একজন আইন উপদেষ্টা ফেসবুকে এমন মন্তব্য করেছেন যা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং একটি রাষ্ট্রের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে কলঙ্কিত করার শামিল। আরো বড় প্রশ্ন হলো, এই বক্তব্য কি শুধুই তার ব্যক্তিগত মত নাকি সরকারেরও অবস্থান? যদি এটি ব্যক্তিগত মত হয় তাহলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান, নিন্দা এবং সংশোধনী আসা উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কিছুই দেখা যায়নি। এর মানে দাঁড়ায় সরকার হয় এ বক্তব্যকে প্রশ্রয় দিচ্ছে, নয়তো সমর্থন করছে। ফলে এটি আর আলাদা কোনো মন্তব্য নয়, বরং সরকারেরই এক অঘোষিত অবস্থান। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার এমনিতেই নিজেদের বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ব্যাপারে দ্বিধান্বিত এবং দেশের ভেতর তারা আসলে সম্পূর্ণ গণভিত্তিহীন। এই পরিস্থিতিতে এমন একটি মন্তব্য যেটি সরাসরি সন্ত্রাসবাদের মতো সংবেদনশীল ইস্যুতে একটি পরমাণু শক্তিধর দেশের নেতৃত্বকে অভিযুক্ত করে, তা নিঃসন্দেহ একটি বড় ধরনের কূটনৈতিক আত্মঘাত। এই একই সরকারের অন্য অংশ এর দায় আসলে এড়াতে পারে না। ডক্টর ইউনূস নিজে চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনা বিনিয়োগ বাড়ানোর পক্ষে তার বক্তব্য দিয়েছেন। সেটিও ছিল ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক ধরনের সরাসরি হুমকি। একই সঙ্গে আইন উপদেষ্টার এই কাশ্মীর নিয়ে বিতর্কিত পোস্ট এবং কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘন করে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের মুখে রাষ্ট্রীয় নীতির যে বক্তব্য, সব মিলিয়ে বোঝা যায় এই সরকার কেবল নিজেরা অবৈধ নয়, এক ভয়ঙ্কর দায়িত্বহীন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশকে বিশ্বের সামনে খাটো করার জন্য। একটি পোস্টে একটি লাইক কমেন্টের মধ্যে যদি রাষ্ট্রীয় অবস্থান প্রকাশ পায় তাহলে রাষ্ট্রের মর্যাদা কতটা ঠুনকো হয়ে পড়েছে সেটি কিন্তু একটি প্রশ্ন। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মতো ইস্যুতে কোনো দেশের সরকার, বিশেষ করে এমন একজন ব্যক্তি যিনি আবার আইন উপদেষ্টা, তিনি কিভাবে এমন বক্তব্য দিতে পারেন তা একবার ভাবলে আসলে যে কোনো সুস্থ বিবেক বা মস্তিষ্ক শিউরে উঠবে। আইন উপদেষ্টার এই বক্তব্য শুধু রাজনৈতিক বিদ্বেষের বহিঃপ্রকাশ নয়, এটি একটি গভীর কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব থেকে এবং এ প্রশ্ন উঠতে
বাধ্য। তিনি এবং তার সরকার হয়তো প্রয়োজনে এই সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়দাতা হবেন যদি প্রয়োজন পড়ে। তিনি শুধু একটি পোস্ট শেয়ার করেছেন, নিজে লেখেননি। তাহলে প্রশ্ন আসে, একজন দায়িত্বশীল রাষ্ট্রীয় পদধারী ব্যক্তি কি যাচাই বাছাই ছাড়া এমন কিছু প্রকাশ্যে আনতে পারেন? বিশ্ব যখন কাশ্মীর হামলা নিন্দা করছে, ভারতের সরকার, বিরোধী দল, এমনকি পাকিস্তান পর্যন্ত এই নিন্দার সঙ্গে সংহতি প্রকাশ করছে, তখন বাংলাদেশ থেকে এমন বক্তব্য আসা একটি ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয়। এই অবস্থায় দাঁড়িয়ে জনগণের আসলে মাথায় কি প্রশ্ন আসতে পারে? আইন উপদেষ্টা কি জানেন তাহলে এই সন্ত্রাসী কারা? না হলে তিনি কি করে একমত হলেন যে মোদী সরকার নিজেই হামলার ঘটনা ঘটিয়ে থাকবে? ঘটনা ঘটতে না ঘটতেই কাশ্মীর থেকে এত দূরে বসে আইন উপদেষ্টা বুঝে গেলেন যে ঘটনাটি ঘটানো হয়েছে। তার মানে তিনি হয়তো এও জানেন যে কারা গুলি করে 26 জন মানুষকে মেরে ফেললো। তিনি বলেই দিতে পারেন, আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এই বিষয়টি লুফে নেবে। যে ব্যক্তি একদিকে আইনের শিক্ষক, অন্যদিকে সরকারের উপদেষ্টা, তিনি যদি তথ্য প্রমাণ ছাড়া এমন বক্তব্য দিয়ে দেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেন, তাহলে প্রশ্ন করতেই হবে এই লোকটি এখনো পদে আছেন কেন। ভয়ের কথা হলো, ডক্টর ইউনূস সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদি এতটা নগ্ন হয়ে সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেন, তাহলে অচিরেই বাংলাদেশের ভাগ্যেও যে সন্ত্রাসবাদের তকমা জুটবে না তা কেউ বিশ্বাস করেন? এরই মধ্যে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা বলেছে যে বাংলাদেশ উগ্রবাদীদের হাতে পড়েছে। দুঃখজনক হলো, এতদিন মানবতার ফেরি করে প্রগতিশীল বলে নিজেকে প্রকাশ করে আজ তিনি সরাসরি সন্ত্রাসবাদের পক্ষে, জঙ্গিদের পক্ষে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। বাংলাদেশের কপাল বটে। ভালো থাকবেন।